This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই আমাদের বড় পর্দার দিকে তাকান। বিগ বলে আপনাদের দেখাবো টপ 10 ব্রেকিং। 1 নম্বর, পেহেলগাঁও হামলায় দায়ী টিআরএফ রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যারা লস্করের ছায়া সংগঠন, তাকে জঙ্গি সংগঠন ঘোষণা করা হলো। অ্যাকচুয়ালি আমেরিকা ঘোষণা করলো বিদেশি জঙ্গি সংগঠন। এটা এতদিন পর, এর আগে কিন্তু জঙ্গি সংগঠন ঘোষণা করা হয়নি। ফলে এই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের আরও চাপ বাড়ল এবং কূটনৈতিকভাবে ভারতের জয় হলো। 2, আমাদের একবার সুযোগ দিন। দুর্গাপুরে জনসভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষের কাছে আজকে এই আবেদন করেছেন। 3 নম্বর, বাংলা চায় তৃণমূলের বিদায়, এই স্লোগান বেঁধে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা চায় তৃণমূলের বিদায়। বিজেপি এলে শিল্পে বাংলা হবে 1 নম্বর। যদি বিজেপি সরকার আসে তাহলে শিল্পে বাংলা ঘুরে দাঁড়াবে, 1 নম্বর হবে গোটা দেশে, বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 নম্বর, তরুণদের ভবিষ্যতের 12টা বাজিয়ে ছেড়েছে টিএমসি, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6, অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলবে, প্রধানমন্ত্রী ঘুরিয়ে তিনি বার্তাটা দিয়েছেন, উত্তরটা দিয়েছেন তৃণমূলকে। আরও স্পষ্ট করে বললে তৃণমূল নেত্রীকে, যে যাদের বলা হচ্ছে যে বাঙালিকে ধরা হচ্ছে, প্রধানমন্ত্রী সেই অভিযোগ উড়িয়ে বলেছেন যাদের ধরপাকড় করা হচ্ছে তারা আসলে অবৈধ বাংলাদেশি এবং তাদের ধরার কাজটা চলবে, পুশব্যাক করাও হবে। 7, 21শে জুলাই সমাবেশে শর্ত হাইকোর্টের, একাধিক শর্ত দিয়েছে হাইকোর্ট। এই প্রথম এই ধরনের শর্ত আরোপ করেছে হাইকোর্ট। কি কি শর্ত আপনাদের দেখাবো 8 নম্বর ব্রেকিংয়ে। মিছিল বের করতে হবে সকাল 8টার আগে, সকাল 8টার আগে মিছিল বের করতে হবে। এটা কিন্তু কলকাতায় মিছিল বের করতে হবে সকাল 8টার আগে, যে মেইন মিছিলগুলো আসে নর্থ থেকে, ওয়েস্ট থেকে, ইস্ট থেকে। 9 নম্বর ব্রেকিং, সকাল 9টা থেকে 11টা হাইকোর্টের কাছে কোনো যানজট করা যাবে না, এটা এনশিওর করতে বলা হয়েছে পুলিশ প্রশাসনকে। 10 নম্বর, মধ্য কলকাতার 5 কিলোমিটারের মধ্যে যানজট নয়, অর্থাৎ 21শে জুলাইয়ের দিন মধ্য কলকাতার 5 কিলোমিটারের মধ্যে কোনো রকম যানজট নয় এবং বেলা 11টার পর আবার মিছিল করা যাবে। ওই টাইম গ্যাপটা বেঁধে দিয়েছেন আজকে মাননীয় বিচারপতি, তখন কোনো মিছিল করা যাবে না। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। স্কুলের হেডমাস্টার, অথচ আমি জানি না একটা কমিউনিটি টয়লেট এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত তৈরি করেছে। পাশে যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে টয়লেটের অবস্থা খুব জঘন্য, তাই জন্য আমরা টয়লেটটা আমরা ওই পাশের প্রাইমারি স্কুলে আমরা করে দিয়েছি। এটার নামটা চেঞ্জ করে ওয়ার্ক অর্ডার ফিনিশ করা উচিত ছিল। প্রধানের সিগনেচার ছাড়া তো এটা হবে না। উপরতলা থেকে নিচতলা অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অবধি চোর বসে আছে। দুর্নীতির ব্যাপারে আমাদের দল 0 টলারেন্স মেনটেন করে। যে তদন্ত করবে দল তাকে স্বাগত জানাবে। আচ্ছা, কেউ টয়লেট খায় কখনো শুনেছেন? হ্যাঁ, টয়লেট খায় কেউ, মানে আমরা সহজ কথায় যাকে বলি মলমূত্র বা হাগুমুতু, কেউ খায়। এর একটা টার্ম আছে, কপ্রোফ্যাগি একে বলা হয়, COPROPHAGY, কপ্রোফ্যাগি। আপনি হয়তো শুনে থাকবেন, অনেকেই শুনে থাকবেন, এটা গ্রিক শব্দ থেকে এসেছে। ইঁদুর, খরগোশ যারা নিজের পটি নিজেই খায়, একেই কপ্রোফ্যাগি বলা হয়। এটা খুবই স্বাভাবিক আচরণ তাদের কাছে। মানুষের মধ্যে যেমন ইউরিন থেরাপির কথাও নিশ্চয়ই আপনি শুনে থাকবেন। আমি বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলে দিতে পারি, এখানে বলছি না, যারা নিয়মিত এই ইউরিন থেরাপি করতেন। তাদের কেউ এই ইউরিন থেরাপিকে তাদের অনেকেই বলতেন শিবাম্বু, মানে ভারতীয় সংস্কৃতি অনুযায়ী এটার নাম শিবাম্বু। তা বলে আস্ত টয়লেট কেউ খায়? হ্যাঁ, শুনুন তো একবার। টাকা পুরো খেয়ে নিয়ে আত্মসাৎ করেছে, টয়লেটটাকে পুরো খেয়ে নিয়ে আত্মসাৎ করেছে, টয়লেটটাকে পুরো খেয়ে নিয়ে আত্মসাৎ করেছে। কি মনে হলো আমি পাগলের প্রলাপ বকছি? যার মুখে এই অভিযোগটা শুনলেন, এই কুচি অভিযোগটা শুনলেন, তিনি গৌরচন্দ্র মণ্ডল, বিজেপির দক্ষিণ মালদা জেলা সম্পাদক। রেশনের চাল চুরি শুনেছেন, গম চুরির অভিযোগ শুনেছেন, তৃণমূল যোগ্যদের চাকরিও খেয়েছে সেই অভিযোগ তো গোটা দেশ তোলপাড় হচ্ছে। তাতে প্রধানমন্ত্রী এসেও সেই কথাই বলছেন। আদালতে শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন,
রোজ চলছে, আপনারা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন, যোগ্যরা পথে বসে। সেই তৃণমূলের পঞ্চায়েত স্কুলের কমিউনিটি টয়লেটের কয়েক লক্ষ টাকা নাকি হজম করে ফেলেছে, এমনটাই অভিযোগ। তাও আবার এটা কিন্তু একটা সরকারি স্কুল, বুঝুন ঠেলা। মানিকচকের স্কুলটার নাম বলতে হবে এবার, কোন স্কুল নিয়ে এই অভিযোগ। মানিকচকের এনায়েতপুর হাই স্কুলে টয়লেটের একটি ইটও গাঁথা হয়নি, অথচ সরকারি টাকা হজম হয়ে গেছে। শুধু বিজেপি বলছে না, এনায়েতপুরের ওই স্কুলের প্রধান শিক্ষকেরও সেই একই অভিযোগ। আমি ওই স্কুলের হেডমাস্টার, অথচ আমি জানি না, আমার স্কুলের কোনো ছাত্রছাত্রী বা কোনো কর্তৃপক্ষ কেউই জানে না যে আমার স্কুলে একটা কমিউনিটির টয়লেট এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত তৈরি করেছে, আবার সেটার বিলও পাস হয়ে গেছে। বর্তমানে আপনারা যদি ক্যাম্পাসে যান কোথাও খুঁজে পাবেন না, কারণ ওখানে হয়নি অ্যাকচুয়ালি। এটা আমি বিস্মিত হয়ে আমি বিডিওকে লিখিতভাবে অভিযোগটা জানিয়েছি যে এটা কীভাবে হলো, বাস্তবে তো আমার স্কুলে হয়নি। তাহলে আমার স্কুলের নাম দিয়ে একটা কমিউনিটি টয়লেট তৈরি করে দেওয়া হলো, অথচ সেটা বাস্তবে নাই, বিলও হয়ে গেল। প্রধান শিক্ষক বদরুজ্জামান সাহেবের কথা শুনে আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পারছেন যে এনায়েতপুর হাই স্কুলে কিভাবে এই স্কুলটার নাম করে কিভাবে সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে। ভুয়ো বিল বানিয়ে সরকারি টাকা তুলেছে তৃণমূলের পঞ্চায়েত, এটা পরিষ্কার জালিয়াতি। কিন্তু এনায়েতপুর পঞ্চায়েতের প্রধান তপতি মণ্ডলের সঙ্গে আমরা দেখা করেছিলাম, উনি বললেন কি সেটা শোনাবো আপনাদের। দেখুন, আমাদের জিপি থেকে টয়লেট দেওয়া হয়েছিল, কিন্তু পাশের যে স্কুল, একই গ্রাউন্ডে ওদের স্কুলটা আছে, পাশের যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে টয়লেটের অবস্থা খুব জরাজীর্ণ ছিল, ছাত্রীদের খুব সমস্যা হচ্ছিল। তাই জন্য আমরা টয়লেটটা আমরা ওই পাশের প্রাইমারি স্কুলে আমরা করে দিয়েছি এবং সেখানে যথারীতি ভালোভাবে কাজ হয়ে টয়লেটটা হয়েছে। ঠিক আছে, এটা হয়তো একটু জায়গাগত সমস্যা হয়েছে, কিন্তু কাজ হয়েছে এবং কাজটা ভালোভাবে হয়েছে। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের টেন্ডার, তার 2 নম্বর সিরিয়ালে একটা কমিউনিটি টয়লেট আমার স্কুল এনায়েতপুর হাই স্কুলে অ্যালট করা হয়েছিল এবং তারপরেও দেখছি 2টো বিল, সেখানেও এনায়েতপুর হাই স্কুলেরই নাম আছে, সাইট মানে ওয়ার্কিং সাইট এনায়েতপুর হাই স্কুল আছে। তাহলে বিল 2টো উঠে গেছে। এটা দেখার পর আমি বিস্মিত হই। একটা বিল আছে 2,67,817 টাকা, আর একটা 23,948, দুটা মিলিয়ে প্রায় 2,91,801 টাকা। অভিযোগ করছে, সে অভিযোগটা তো সত্যি নয়। আপনাদের তো বললাম আমি যে এটা পাশের স্কুলে হয়েছে এবং যথারীতি ভালোভাবে কাজটা হয়েছে এবং সেই স্কুলে ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত সেই টয়লেটটা পেয়ে। মানে ওই স্কুলের থেকে এই স্কুলে যে হয়েছে সেটা তো ওনারা বেশি উপকৃত হয়েছেন। আমার মনে হচ্ছিল আপাতত এটা স্কুলে করলে বোধহয় একটু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু বেশি সুবিধা হবে, তাই জন্য আমরা এই স্কুলে করে দিয়েছি। নিয়ম তো লঙ্ঘন হয়েছে। যদি ওরা প্রথমে আমার স্কুলের নামে অ্যালটও করেছিল, পরে যদি সাইট চেঞ্জও করে থাকে, তাহলে তো সাইটের নামটা চেঞ্জ করে ওয়ার্ক অর্ডার ফিনিশ করা উচিত ছিল। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার কাছ থেকে কোনো ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট নেওয়া হয়নি। তাহলে যে মানে কন্ট্রাক্টর কাজটা করেছে ও তো কমপ্লিশন সার্টিফিকেট সংশ্লিষ্ট জায়গা থেকে নিয়ে গ্রাম পঞ্চায়েতকে দিয়েছে, তারপরেই তো বিল হয়েছে। তাহলে ওই কমপ্লিশন সার্টিফিকেটটা কে ইস্যু করলো? স্থান কি পরিবর্তন করা যায় ম্যাডাম? হ্যাঁ, স্থান জরুরি বিষয়ে স্থান পরিবর্তন করা যায় এবং আমরা নিয়ম যে আছে সেই নিয়ম মতোই আমরা স্থান পরিবর্তন করে কাজটা করি। স্কুল কর্তৃপক্ষকে কি জানিয়েছিলেন যে এইভাবে আমরা পরিবর্তন করছি? স্কুলে তো সেই সময়টা অতটা প্রয়োজন ছিল না। ঠিক আছে, আমাদের নিয়ম মতো আমরা করে দিয়েছি। কিসের নিয়ম, কোন নিয়মের কথা বলছেন এনায়েতপুর পঞ্চায়েতের প্রধান তপতি মণ্ডল? যে সরকারি স্কুলের নাম করে টেন্ডার হলো সেই স্কুল কমিউনিটি টয়লেট পেল না, পেল পাশের স্কুল। এ তো অদ্ভুত ব্যাপার। অথচ বিল করে টাকা তোলা হলো এই এনায়েতপুর হাই স্কুলের নাম করে। এখানেই তো জালিয়াতি, এখানেই তো গন্ধটা পাওয়া যাচ্ছে, অভিযোগ এবং যাই বলুন দুর্নীতি। প্রধান নিজে তাতে সই করেছেন। যে স্কুল টয়লেট পেল বিলে কেন তাদের নাম নেই, মানে সেই স্কুলের নাম নেই কেন? তো উদরপিণ্ডি বুধর ঘাড়ে চেপেছে। প্রধান অস্বীকার করলেও এর মধ্যে কিন্তু একটা গন্ডগোল আছেই আছে। তা না হলে স্কুলের নামে জাল সার্টিফিকেট কি করে তৈরি হলো, কে করলো সেটা সবটা জেনেও কেন প্রধান স্বীকার করতে চাইছেন না বা অস্বীকার করছেন? প্রধান তো দায় ঝাড়তে পারেন না। বিডিওর কাছে অভিযোগ হয়েছে, তদন্ত হলে তাকে নিয়েও কিন্তু টানাটানি হতে পারে। প্রধান কি সেটা জানেন না? উনি যখন প্রধান তো দায়িত্ব ওনাকে নিতেই হবে। এখন কিভাবে হয়েছে সেটা উনি বলবেন। উনি যখন প্রধান মানে গ্রাম পঞ্চায়েতের উনি হেড, তাহলে দায়িত্ব ওনার থাকবেই এবং উনি ঠিকঠাক বলতে পারবেন যে কিভাবে কি হলো জিনিসটা। স্কুলের পড়ুয়াদের টয়লেটের টাকাও জালিয়াতি করে আত্মসাৎ করা যায়। এখন এই প্রশ্নই উঠছে,
মানিকচকের এনায়েতপুরের এই স্কুলের এমন ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চলছে রাজনৈতিক মহলে। একই সাথে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষক মহলেও। বহু শিক্ষকই এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন। কাজ না করে টাকা উধাও, সে খোদ সেইখানকার হেডমাস্টার মশাই বিডিও সাহেবকে চিঠি করেছে রীতিমতো, যেইখানে কমিউনিটি টয়লেট করা হয়নি অথচ টাকা আত্মসাৎ করা হয়ে গেছে। আমার স্কুলের টয়লেটটা করা হয়নি, কিন্তু আমার স্কুলের নাম দিয়েই তোলা হয়েছে। স্কুলের স্বার্থের জন্য আমি এটা অভিযোগটা করলাম, কারণ ভবিষ্যতে টয়লেট পেতে তো আমার অসুবিধা হবে। আমার অফিসিয়াল রেকর্ডেতে একটা টয়লেট হয়ে গেল, কিন্তু বাস্তবে হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানকে তো এমনি লাটে উঠিয়েছে, সেটাকেও বাদ করলো। একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা থাকে, তাদের জন্য সুব্যবস্থার জন্য টয়লেটের ব্যবস্থা করেছে, অথচ সেটাও আত্মসাৎ করতে চায়নি, অর্থাৎ এরা টয়লেটটাও খায়। দলগতভাবে তৃণমূল কি বলছে এটা নিয়ে শোনাবো আপনাদের। আইন আইনের পথে চলবে। দুর্নীতির ব্যাপারে আমাদের দল জিরো টলারেন্স মেনটেন করে। জেলা জুড়ে বা রাজ্য জুড়ে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন নেতা নেত্রীর নামে অভিযোগ উঠছে। দল যেমন ব্যবস্থা নিচ্ছে, পাশাপাশি দল পুলিশ প্রশাসনকেও বলছে ব্যবস্থা গ্রহণ করতে। এই তোলামূল দুর্নীতিবাজ নবান্নে চোর বসে আছে, আর নবান্নের উপরতলা থেকে নিচতলা অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অবধি চোর বসে আছে, আর এটাই তাদের নীতি। তোলামূল দুর্নীতিবাজের প্রধান থেকে শুরু করে সমস্ত লোক। এ ব্যাপারে নিশ্চয়ই দল তার পরিষ্কার অবস্থান জানিয়েও দিয়েছে অলরেডি। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, যদি এটা হয়ে থাকে তাহলে এটা অন্যায় হয়েছে এবং আমরা এর তীব্র প্রতিবাদ করছি। দল এর সাথে থাকবে না, দল এর সাথে নেই, থাকবেও না। কাজের কথা শোনা যায় আর বাস্তবে হয় কিন্তু দুর্নীতি। বাংলায় এমন উদাহরণ কিন্তু বেড়েই চলেছে ভুরি ভুরি। প্রশাসন কি দেখছে, নাকি দেখেও না দেখাটাই এখন রুটিনে দাঁড়িয়ে গেছে? উত্তর পাবো কার কাছে আমরা? ঠিক যেমন উত্তর নেই নন্দীগ্রামে সীতানন্দ কলেজ নিয়ে বহু প্রশ্নের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে এই কলেজ ঘিরে বিতর্ক লেগেই রয়েছে। আজকের কথা নয়, বহুদিন ধরে এই একই কাণ্ড। এবার বিড়াল থেকে রুমাল হয়ে ওঠার পালা সেখানে। গত 10 তারিখ পর্যন্ত কলেজের দাদা, কলেজের ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন যিনি, তিনি এখন বলছেন তিনি নাকি কেউ নন, সামান্য এক কর্মী মাত্র। টিএমসিপির ছাত্রনেতা সুমিত মণ্ডলের কথা বলছি, তাকে নিয়েই আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সুমিতের নিয়োগ নিয়ে এর আগে বিস্তর অভিযোগ উঠেছে, যদিও তার দাবি সেসব একেবারে ভিত্তিহীন অভিযোগ, মিথ্যে রটনা। তিনি বলছেন বিরোধীদের ষড়যন্ত্র নাকি সবটাই। এবারও যেমন বললেন যে যা করেছেন অধ্যক্ষ করেছেন, মানে প্রিন্সিপাল করেছেন, তার নিয়োগটারও দায় কিন্তু অধ্যক্ষেরই, এমনই তিনি বলতে চাইছেন। এখন তাহলে দুর্নীতির কথা কেন? প্রিন্সিপাল স্যারই তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, উনি হয়তো গভর্নিং বডির সঙ্গে কথা বলেছেন, না হলে তো আমি 3 বছর কর্মী হিসেবে কাজ করতে পারি না বা আমার বেতন চালু থাকতে পারে না। আমাকে যতটুকুই বেতন দেওয়া হোক না কেন, প্রিন্সিপাল স্যার বলেছিল যে তুমি কাজ করতেছ, তোমাকে কোনো জীবিতে সিদ্ধান্ত হয়েছে 2023 সালের এপ্রিল মাস থেকে বর্তমান আজকের দিন পর্যন্ত আমরা একইভাবে কাজ করে চলেছি, কারণ আমরা কর্মে বিশ্বাসী। তিনি বলছেন এরা কর্মে বিশ্বাসী। বিরোধীরা অবশ্য বলছেন কর্ম টর্ম ওসব কিচ্ছু নয়, তৃণমূল শুধুই দুর্নীতিতে বিশ্বাসী, জোর জুলুমে বিশ্বাসী, গায়ের জোরে বিশ্বাসী। ঠিক এই কথাটাই কিছুদিন আগে খোদ অধ্যক্ষও বলেছিলেন এই কলেজের। তিনি খোলাখুলি অভিযোগ করেন জোর করে, তার উপর চাপ দিয়ে, হুমকি দিয়ে এই ছাত্রকে, মানে এই প্রাক্তন ছাত্রকে সুমিতকে কলেজের কাজে ঢোকানো হয়েছে। ওরা বলছে 5 জনকে এখানে চাকরি দিতে হবে, তো আমি তো অসুবিধায় পড়ে গেছি, এভাবে তো দেওয়া যায় না। তখন এই অফিস থেকে একজন আমার কাছে একটা চিঠি নিয়ে আসলো, বলছে এদেরকে কেজুয়াল হিসাবে রাখুন, নাহলে আপনি এই ইয়েটা আটকাতে পারবেন। ওই একজন ছিল এই যে সুমিত মণ্ডল। একটা কলেজ আর কত কেলেঙ্কারি বলুন তো, অশান্তি, অভিযোগ, কোনো কিছুর শেষ নেই। টিএমসিপি ভার্সেস এবিভিপি গন্ডগোল লেগেই রয়েছে। আমরা প্রথম থেকে অভিযোগ করেছিলাম যে নন্দীগ্রামে ম্যানেজমেন্ট মডেল আছে। প্রিন্সিপাল মহাশয় বলেছেন, তাকে কল মারফত এবং রিটিন মারফত জানিয়েছেন যে আমাকে জোর করিয়ে প্রেসার দিয়ে তারা অবৈধভাবে চাকরি নিয়েছে। সুতরাং কারা অবৈধ নয় সেটা সবকিছু ক্লিয়ার। আসলে কোনো কিছুই স্পষ্ট নয়, পরিষ্কার নয়, এটাই মুশকিল। সবেতেই কেলেঙ্কারির ছায়া এবং বিতর্কের দাগ। নন্দীগ্রামে সীতানন্দ কলেজের তো কথাই নেই, সেখানে ঝুট ঝামেলা কবে হয় না
সেটাই বড় প্রশ্ন। ইতিহাস বলছে এই কলেজের রুটিনই হলো বিতর্ক এবং গণ্ডগোল। কসবা ল কলেজের গণধর্ষণ কাণ্ড নিয়ে যখন রাজ্য তোলপাড়, তখন নন্দীগ্রামের সীতানন্দ কলেজ বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিল সেই একই দাদা কালচারের অভিযোগ। এদের নাম হচ্ছে আমার দেওয়া নাম ভাইপো গ্যাং। এটা হিমশৈলের চূড়া মাত্র। শুভেন্দুবাবু যখন ছিলেন তৃণমূল কংগ্রেসে, তার এলাকার কলেজগুলোয় তো তারা তো সব আপনার বসিয়ে দেওয়া লোকজন ছিল, আপনার নামে জয়ধ্বনি দিত, তো তখন তাতে অসুবিধা ছিল না। ভাইপো গ্যাং। সীতানন্দ কলেজও বাদ নেই। সেখানে কলেজের প্রথম বর্ষের ছাত্র যিনি, তিনি তৃণমূলের ছাত্রনেতা, আবার প্রথম বর্ষের পড়ুয়া হয়েও সেই কলেজেরই গ্রুপ ডি অস্থায়ী কর্মী। ভাবা যায় একই অঙ্গে কত রূপ এই সুমিত মণ্ডলের। তিনি নাকি বছরের পর বছর কলেজের প্রথম বর্ষেই ঘুরে ফিরে ঠিক নিজের জায়গা করে নেন। অভিযোগ খোদ অধ্যক্ষের। এই যে 2022 বা ওর আগে ওই ছেলেটা ফার্স্ট ইয়ারে ছিল, এখনো ফার্স্ট ইয়ারে। এগুলো তো আমি হ্যাঁ এখনো ফার্স্ট ইয়ার, 2-3 বার রেজিস্ট্রেশন করেছি। 22 সালেও ফার্স্ট ইয়ার, 25 সালেও ফার্স্ট ইয়ার। কোনোদিন সম্ভব নয়, 3 বছরের গ্যাপ থাকে। কেউ ফার্স্ট ইয়ারে 5 বছর থেকে যেতে পারে না। প্রিন্সিপাল স্যার না জেনে বলছে। এখানে এমন প্রবণতা হয়েছে যে হয়তো 5 বছর আগে যে পাস করেছে, 6 বছর আগে পাস করেছে, এরপরে কোথা থেকে ওই ভোকেশনালি কোনো এইচএস ডিগ্রি নিয়ে এসে আবার পুনরায় অ্যাডমিশন নিচ্ছে। ওনার কাছে তো সমস্ত কাগজপত্র, খাতা কলম সবটাই থাকবে। আমি ওনাকে ছোট করতে চাই না, উনি অধ্যক্ষ মহাশয়, উনি ভুল বলতেই পারেন। বোঝাই যাচ্ছে জল ঘোলা কতটা এই কলেজে। টিএমসিপি এবিভিপি সংঘর্ষ লেগেই থাকে যখন তখন। কলেজ তছনছ হওয়া জল ভাত। বহু ধরনের হুমকি। ওখানে একসঙ্গে 50-60 জন 100 জন আমার ঘরে ঢুকে যায়। ইভেন চেয়ারের উপর উঠে যায়। ওই যে সিসিটিভি ভেঙে আছে, এখনো ভাঙা আছে সিসিটিভি। ওরা হুমকি দিত, আপনি নিজ জাতির লাগ, এই জন্য চেয়ারে বসে আছেন, আমরা রাস্তায় দেখে নেবো, মুখ করবো, মানে প্রাণহানির হুমকির মতো। বারবার বিতর্ক, বারবার গোলমাল, এটাই রীতি এই সীতানন্দ কলেজে। শেষ কোথায়? জবাব কারো কাছে আছে কি? তৃণমূলের আমলে হয় না এমন কিছু হয় না। সকালে দেখছি বহিষ্কৃত হয়েছে, আবার বিকালে তারা আবার জয়েন করছে। আমার নামে অভিযোগ মুখে করলে তো আর হবে না, যেটা বলে দেব সেটাই যে সত্য, তার মানে সপক্ষে প্রমাণ কি আছে সেটা মনে হয় যাচাই করলে আমার মনে হয় খুব পরিষ্কার হয়ে যাবে। কলেজ মানেই এখন বিতর্কের আখড়া, বিষয়টা তেমনই দাঁড়িয়েছে। এদিকে যাকে ঘিরে এই বিতর্ক, তিনি দিব্যি কুল মেজাজে কলেজে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। কোনো তাপও নেই, উত্তাপও নেই। মুখের কথায় কিছু বলবো না, যা হবে প্রমাণ সাপেক্ষ হবে, যা হবে প্রমাণ নিয়ে হবে, যা হবে কাগজ কলমে হবে। সময়ের অপেক্ষা, খুব সামনেই সেই দিনটি আসছে, সেই দিনই আমি বলবো অবশ্যই। তার বলা নাকি বাকি, এখনো বলা বাকি। তিনি কি বোমা ফেলবেন তিনিই জানেন। তবে অধ্যক্ষ ইতিমধ্যেই কথাবার্তা বলে ফেলেছেন গভর্নিং বডির বৈঠকে। কি বলেছেন সেটা কিন্তু অধ্যক্ষ খোলসা করেননি। তবে সুমিত প্রসঙ্গ যে উঠেছিল গভর্নিং বডির বৈঠকে, সেটা অধ্যক্ষ অস্বীকারও করেননি। মানে এই সীতানন্দ কলেজের কথা বলা হচ্ছে, সবটাই এখন গভর্নিং বডির প্রেসিডেন্ট আবু তাহেরের হাতে। কি করেন তিনি, সেই অপেক্ষায় সবাই। জিবি ডেকেছিলাম, জিবি তো 27টা এজেন্ডা ছিল, সব এজেন্ডা আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট সাহেব বলে দিয়েছেন আলোচনা হয়েছে, উনি ডিসিশন দেবেন ওই 1-1.5 সপ্তাহের পরে, হয়তো ওটা জানিয়ে দেবেন। আলোচনা হয়েছে, প্রবলেম সবাই রেজ করে বলেছে। পুরো দায়িত্বটা আছে মানে আমার পুরো দিয়েছে যে আপনি হচ্ছে যা সিদ্ধান্ত নেবেন সেটা হচ্ছে গ্রহণযোগ্য হবে। তো আমি 1 সপ্তাহ সময় নিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি সবাইকে মেল করে জানিয়ে দিই। রূপনারায়ণ উঠে এসেছে রাস্তায়। রাজ্য সড়কের বাঁক ধরে চলছে নৌকো, যেন আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে। রাস্তায় খেলছে জোয়ার ভাটা। হুগলি খানাকুলের যানপথ, মানে গাড়ি যাওয়ার রাস্তা, এখন নদীপথ। আরামবাগ গড়ের ঘাট রাস্তা ডুব দিয়েছে রূপনারায়ণের জলে। ছবি দেখাবো। মুন্ডেশ্বরী, শিলাবতী, দ্বারকেশ্বরের জলে কুল ছাপিয়ে এখন পাগলপাড়া। জল পাগলপাড়া বইছে। বানবাসী বাংলার রাজনীতির উজান ভাটিয়ালি মানুষগুলোর দুর্ভোগের জলছবি কেউ বদলে দিতে পারে না কখনো। সেখানে শুধুই জল যন্ত্রণা। কাকেই বা বলবে
আমায় ডুবাইলি রে, আমার ভাষাইলি রে আমায়, তারাই বলছেন। মানুষজন রাজ্য সড়কের ওপর নৌকাতে যাতায়াত করছে। আমি তো অফিসে যাচ্ছি, ব্লকে ছিলাম, আবার এখানে গ্রাম পঞ্চায়েত অফিস। কোন গ্রাম পঞ্চায়েত? জগৎপুর গ্রাম পঞ্চায়েত। কিসে যাচ্ছেন? আমি তো এই তো এইখান থেকে বাস বন্ধ হয়ে গেল, তা নৌকোতে যাচ্ছি। কেন নৌকাতে কেন? আর কোন দিক দিয়ে যাবেন? বাস রাস্তার উপর দিয়েই তো? হ্যাঁ, তো সোজা সেইটাই যাচ্ছে। রাস্তায় কি বাস চলছে না? না, এইখান পর্যন্ত। রাস্তায় তাহলে কি চলছে এখন? রাস্তাতে এখন এই জলটা পার হওয়ার জন্য যেটা ষোলো কুড়িয়েতে গড়ের ঘাট, তারকেশ্বর, আরামবাগ, গড়ের ঘাট রোড আর কি। আপনি এখন কি করছেন? আমি এখন এই নৌকায় করে সব পারাপার করে দিচ্ছি, লোকজন বেরোতে পারে না, যাওয়া হয়। কোথায় যাবেন দিদি? আমি পঞ্চায়েত গোড়াতে যাবো। এটা কোন জায়গা? এইটা হচ্ছে জগৎপুর পঞ্চায়েত। বাস চলে তো এইদিকে? হ্যাঁ, এটা গড়ের ঘাটের বাস চলে। বাস চলে? হ্যাঁ। কতদিন এরকম হয়ে আছে? আজ 15 দিন জল হয়ে আছে এইরকম এই জায়গাটা। এই মানে রাজ্য সড়কের উপরে নৌকা? এই নৌকা এই পিচের রাস্তার উপর দিয়ে নৌকা যে পারাপার করছি আমি। অবস্থায় রাজ্য সড়কের ওপর খানাকুলে নৌকা চলছে। হ্যাঁ, এটা পুরোপুরি বিনামূল্যে। আপনারা দেখে থাকবেন যে আমাদের এসপি স্যার, হুগলি গ্রামীণ জেলা পুলিশের এসপি স্যার, উনি বন্যার সময় গত বছরেও এসেছিলেন এবং এখানে আমাদের কমিউনিটি কিচেনের চালু হয়েছিল ওনার উদ্যোগী। এবং সাধারণ মানুষের প্রত্যেক দিনের যে প্রয়োজনীয় কাজ, যেটাতে তাদের যাতায়াতের প্রয়োজন হয় বিভিন্ন বাজারঘাট, সেই সবের বিষয় মাথায় রেখে আজকের এই পরিষেবা আমরা চালু করেছি এবং সকাল থেকেই নিরবিচ্ছিন্নভাবে এই পরিষেবা চলছে। ঘুম ভাঙলো অবশেষে, কিন্তু কখন ভাঙলো? যখন ভরা বর্ষায় নদী ফুঁসছে। খানাকুলের ধান্যঘড়িতে বাঁধ ভেঙেছিল গত বছর, কিন্তু এখনও বাঁধের সংস্কার সম্পূর্ণ হয়নি। তার মানে মাঝের সময়টা কোনো কাজ হয়নি। এখন কাজ চলছে ভরা বর্ষা মাথায় নিয়েই। আচ্ছা, বাঁধের কাজ তো শুকনো মরশুমে করলে ভালো হয়, তাই না? কমন সেন্স তো তাই বলে। ভরা বর্ষায় এই যে কাজ হচ্ছে, বাঁধটা আদৌ টিকবে তো? খানাকুলের দ্বারকেশ্বর নদ আরামবাগের দিক থেকে প্রবাহিত হচ্ছে, আর এই জায়গাটা দাঁড়িয়ে আছি খানাকুলের ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের ঘুটেপাড়া। আর এখানেই 2024 সালে বাঁধ ভেঙেছিল, এখনো বাঁধের সংস্কার হয়নি। কি বলবো, এ তো সরকার বাহাদুরের দোষ। সরকার আজকে বাঁধ ভেঙেছে 1 বছর হতে গেল, এখন পর্যন্ত বাঁধ মেরামত হচ্ছে না। তারপরে জল বাড়ছে, এখনো মানুষের যা অবস্থা, যদি এই বাঁধ ভেঙে যায় বহু মানুষের ক্ষয়ক্ষতি হবে। করলে অবশ্যই করা যেত, যেহেতু 1 বছর হয়ে গেছে, আরো আগে করলে আশেপাশের গ্রামে যেসব মানুষজন আছে তারা আশা করি আতঙ্কমুক্ত থাকতো। জল কিন্তু দ্বারকেশ্বর নদীতে বাড়ছে, আর যদি বাঁধ সংস্কার না হয়, যদি আবারও ফাটল দেখা দেয়, তাহলে কিন্তু খানাকুল এক প্রকার হাবুডুবু খাবে বলাই যায়। অবস্থা তো আপনারাও দেখতে পাচ্ছেন কি অবস্থা যাচ্ছে, তাই এটা কিছু বলার নেই, আর জাস্ট আর বলতেও হয়। মানে এটা বহুদিন থেকে, এটা তো আগের বছর থেকে এরকম অবস্থা। এটা যদি ভেঙে যায় কি অবস্থা হবে আপনারা জানেন তো। পুরো খানাকুলের এদিকগুলো একদম সে কাগনান থেকে শুরু করে এদিকে একদম পুরো খানাকুলি বলতে পারেন, পুরো একদম জলের তলায় হয়ে যাবে। এই বাঁধের শেষ প্রান্ত এখান থেকে প্রায় 10 ফুট উঁচু, 10 ফুট নিচুতে এখন পর্যন্ত বাঁধ আছে। আর যাদের বাড়িঘর হারিয়েছিল, এখানে যাদের বাড়িঘর ছিল, তাদের বাড়ি করে দেওয়া হয়নি। বলার আর আমাদের নেই, আমাদের কান্না ছাড়া আর আমাদের কিছু নেই। ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো? এই তো কালকেই তো বাঁধ একবার পরশুদিন থেকে যায় অবস্থা হয়ে গেলে, ফাটল দেখা ছেড়ে ভোগ পড়ে গেল কতখানি জায়গা।
বলি সব কোথাকে সরবো আর কোথাকে টেনে নিয়ে যাবো, ভগবান আমাদেরকে নিয়ে এলাও, মা গঙ্গা দেবী আমরা চলে যাই তোমার কোলে ঝাঁপ দিয়ে দিই। খানাকুলের ধান্যঘড়িতে ঘুঁটে পাড়ায় বাঁধ নির্মাণের জন্য ৯৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু ভরা বর্ষায় যখন নদীর জলের প্রবল বেগ এবং প্রবল চাপ, তখন কি আর পোক্তভাবে কাজ করা সম্ভব? আচ্ছা, ইঞ্জিনিয়াররা তারা তো রাজনীতি করেন না, তারা কি করে সেই কাজের অনুমোদন দিচ্ছেন? তারা উপরতলাকে কেন জানাচ্ছেন না যে স্যার এখন বানালে ভেঙে যাবে, ভেসে যাবে, আবার সেই টাকা খরচ করতে হবে? দেখুন, এই প্রশ্নগুলো খুব নিরীহ, খুব সহজ, খুবই সহজ প্রশ্ন, কিন্তু উত্তর নেই। তাও ঠিক বাঁধের পাশেই এই ত্রিপলের নিচুতে, ত্রিপলের নিচে তারা বসবাস করছে। আর এই দ্বারকেশ্বর নদের বাঁধ এরপরই গিয়ে রূপনারায়ণে পড়বে দ্বারকেশ্বর, তারপর থেকেই রূপনারায়ণ রূপ ধারণ করবে। কিন্তু দ্বারকেশ্বর নদী বিপজ্জনক, হড়পা বান দেখা দেয় দ্বারকেশ্বরে, বাঁকুড়ার দিক থেকে জল প্রবাহিত হয়। যদি বাঁধের অবস্থা এমন হয়, বাঁধ কি টিকবে? বাঁধ নিয়ে আতঙ্কে আছে খানাকুলের মানুষজন। সরকার ডুবিয়ে দিল, প্রশাসন ডুবিয়ে দিল, সরকারের গাফিলতি, তারপর হচ্ছে টাকা না থাকার বাহানা, টাকা নেই। গতবার বন্যা হয়েছে, কেন্দ্রীয় সরকার 468 কোটি টাকার ফান্ড দিয়েছে, সেই ফান্ড কোথায় গেল? আপনারা সকলেই জানেন যে যে জলটা ছাড়া হয় ডিভিসির, সে জলটা কিন্তু অনেক আর্লি ছেড়ে দিয়েছে। আপনারাও জানবেন যে এটা কিন্তু আমি একদম ওভারলুক করে বেরিয়ে যাচ্ছি না, বা আপনাদেরও অজানা নয় যে যখন জলের প্রয়োজন তখন কিন্তু আমরা পাই না, বা এত তাড়াতাড়ি কখনোই আমরা জল ছাড়তে দেখিনি। শুকনো মরশুমে বাঁধগুলো বাঁধা হলো না কেন? এই বন্যার সময়, বর্ষার সময় বাঁধগুলো বাঁধার জন্য হাত দেওয়া হলো, তাহলে খানাকুলকে ডোবানো হলো, ইচ্ছা করে এই তৃণমূল সরকার ডোবালো। সবকিছু একটা প্রসেস আছে, একটা টেন্ডার প্রসেস, একটা সময় লাগে। টেন্ডার প্রসেস হতে ওয়ার্ক অর্ডারের পর কাজে লাগানো, তার কাজটা শুরু হয়েছে কিছুদিন হলো, তার মধ্যেই কিন্তু এমন একটা জল আসলো, হড়কা যেটা বান আসলো, সেটা ডিভিসি ছাড়া জল, এটা তো অস্বীকার করার জায়গা নাই। ওই জলটা যদি না আসতো তাহলে বোধহয় আমরা অনেকটা আরো বেটার জায়গায় থাকতে পারতাম। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানে উত্তেজনা, চা বাগানের শ্রমিক মহল্লা দখল নিয়ে তৃণমূলের জেলা কমিটি ঘনিষ্ঠ মহেশ রাউতিয়া এবং কৃষ্ণদাস গোষ্ঠীর অনুগামীদের মধ্যে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ। ছাত্র বিক্ষোভে উত্তেজনা, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অধ্যক্ষের সামনে প্রিন্সিপাল হটাও, কলেজ বাঁচাও স্লোগান, কলেজ ফি কমানো সহ একাধিক দাবি পূরণ না হওয়ায় অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ, সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ। দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খারাপ, হাসপাতালে রোগী নিয়ে যেতে ভরসা খাটিয়া, চরম দুর্দশায় জীবন কাটছে বামনগোলা ব্লকের ফরিদপুর এলাকার বাসিন্দাদের। প্রতিবাদে রাস্তায় ধানের চারা লাগিয়ে তারা বিক্ষোভ দেখান, বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। বেহাল রাস্তার প্রতিবাদে ডেবরার লোয়াদায় বিক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে অবরোধ গ্রামবাসীদের, প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। বেহাল রাস্তা দিয়ে যাতায়াতের সময় অঘটন প্রায়ই ঘটছে। প্রশাসকের সই জাল করার অভিযোগ খোদ পুরসভারই কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদের ডোমকল পুরসভায়। পুরসভার কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ প্রাক্তন পুরপ্রতিনিধিদের বিরুদ্ধে। প্রতিবাদে কর্মবিরতি ডোমকল পুরসভার কর্মীদের। পরীক্ষার দিন পাল্টে বিতর্কে পুরুলিয়ার সিধু-কানহু বিশ্ববিদ্যালয়। 21শে জুলাই নির্ধারিত পরীক্ষা হবে 25শে জুলাই। এক মাস আগে পরীক্ষার সূচি দেওয়ার পরেও হঠাৎ দিন বদলে বিতর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের কথা না ভেবে শাসক দলকে তুষ্ট করার কাজ চলছে কটাক্ষ বিরোধীদের। আন্তরাজ্য মিনি ট্রাক পাচার চক্রের পর্দা ফাঁস, গ্রেফতার 4 পাচারকারী। 7টি মিনি ট্রাক উদ্ধার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ধৃতরা গাড়ি চুরি করে ঝাড়খণ্ডে বিক্রি করত বলে অভিযোগ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি গাড়ির খোঁজ পুলিশের। খড়গপুর আইআইটিতে ফের পড়ুয়ার রহস্য মৃত্যু। ক্যাম্পাসের রুম থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিংয়ের 4র্থ বর্ষের ছাত্র রিতম মণ্ডলের ঝুলন্ত দেহ। 2 মাস কলকাতার রিজেন্ট পার্কের বাড়িতে থাকার পর কিছুদিন আগে হোস্টেলে ফেরে রিতম। গত 7 মাসে খড়গপুর আইআইটিতে মৃতের সংখ্যা 4। চন্দ্রকোনায় কেঠিয়া ও শিলাবতী নদীর জল কমলেও ঘাটালে জলস্তর বাড়ছে। ঘাটালে জলবন্দী লক্ষাধিক মানুষ। জল বেড়ে খরার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড প্লাবিত।
ঘাটাল আরামবাগ রাজ্য সড়কের মারিচ্চা এলাকায় জলমগ্ন, বন্ধ যান চলাচল। রাজ্য সড়কের উপর দিয়ে বইছে রূপনারায়ণের জল, ডুবে গিয়েছে রাস্তা, ভরসা নৌকা। খানাকুলের আরামবাগ গড়ের ঘাট রাস্তায় জগৎপুর এলাকার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চায়েতের কর্মী থেকে নিত্য যাতায়াতকারী মানুষজন এবার রাজ্য সড়কের ওপর নৌকোয় চেপে যাতায়াত করছেন খানাকুলে। বিপদ সীমার উপর দিয়ে বইছে কংসাবতী নদী, বন্যার আশঙ্কায় প্রহর গুনছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মানুষজন। বাড়ির বস্তা ফেলে নদী বাঁধ ফাটল সারাইয়ের চেষ্টা করছেন তারা। 27টি পরিবারকে সরানো হলো নদীর উপকূল থেকে। দফায় দফায় এলাকা পরিদর্শন জেলা শাসকের।